বলল, কে রান্না করেছে? আমি রান্না করেছি। কথা কম বলো, চুপচাপ খাও। আমি খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। এই সময় এমন একটু হবেই। খালি পেটে একদম থাকা যাবে না, সব সময় পেট ভরা রাখবে, তাহলে ব্যথা কম করবে। খালি পেট পেলেই ব্যথা করবে। চুপচাপ খাও, কথা কম। বলেই ইফাত তানহাকে খাইয়ে দিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও খেয়ে নিল তানহা। ইফাত তানহাকে খাইয়ে দিয়ে আবার ঘুমোতে বলল। এখন ঘুমালে রান্না করব কখন? এখনো অনেক সময় আছে, পরে রান্না করবে। সত্যি একটু ব্যথা কমেছে। আমি কি নিজের ভালোর জন্য খেতে বললাম? তোমার ভালোর জন্যই বলেছি। কথা না বলে দু চোখ বন্ধ করো, একটু ঘুমিয়ে নাও, শান্তিতে থাকতে পারবে। ইফাত তানহাকে শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। তারপরে তানহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে তানহা ঘুমিয়ে যায়। রোকেয়া বেগম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে তানহার কাছে আসছিল। রান্নাঘরে এসে অবাক হয়ে গেল। ইফাত, তুই এত সকালে রান্নাঘরে কি করছিস? আম্মু, আমি একটা নতুন রেসিপি শিখেছি। সারাদিন বাসায় থাকতে পারি না, আজকে ছুটির দিন, তাই ভাবলাম আজকে তোমাদের রান্না করে খাওয়াই। রোকেয়া বেগম সন্দেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। ছেলে কি সুন্দর করে মিথ্যা কথা বলছে। তিনি মুহূর্তেই বুঝে ফেললেন ইফাদের একটা অভ্যাস আছে, ইফাদ মিথ্যা কথা বলতে পারে না। প্রয়োজনে যদি দু একটা বলেও থাকে তাহলে চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। মিথ্যা বলার সময় ইফাদের দৃষ্টি সব সময় নত থাকে। মায়ের কাছে মিথ্যা কথা বলছিস? ইফাদ অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। আম্মু, আসলে তানহা অসুস্থ, তাই ভাবলাম আমি আজকে রান্নাটা করি। তুমি যদি তানহাকে ভুল বুঝো, আজকালকার সবাই না কিছু কিছু শাশুড়ি আছে, স্বামী যদি বউদের কোনো কাজ করে দেয় তখন শাশুড়িরা বউদের অনেক কথা শোনায়। তুই যদি তানহাকে ভুল বুঝো, তাই মিথ্যে কথা বলেছি। আম্মু, তানহা তো প্রতিদিন রান্না করে, তানহাও তো একটা মানুষ, তানহারও শরীর আছে। মানুষের মাত্রই শরীর খারাপ হতে পারে। এখন তার কাজ যদি অন্য কেউ করে দেয় তাহলে সমস্যা কোথায়? আমাকে তুই এতটা খারাপ ভাবিস ইফাত? আমাকে তোর এতটা খারাপ মা মনে হয়? তুই যখন ছিলি না তখন তানহা অসুস্থ থাকলে আমি নিজেই রান্না করেছি, চৈতালি সাহায্য করেছে। আমি এতটা খারাপ মানুষ নই রে ইফাত, এতে মেয়েটার উপরে অত্যাচার করব? ইফাত নিজের মায়ের ব্যবহারে মুগ্ধ হলো। পৃথিবীতে সব মানুষ খারাপ হয় না, ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। আমি খুব গর্বিত জানো আম্মু, আমি তোমার মতো মা পেয়েছি। তুমি আর তানহা আমাকে রান্না করে খাইয়েছো, আজকে আমি তোমাদের রান্না করে খাওয়াবো। রান্না করতে পারবি তো? হাত পুড়িয়ে ফেলিস না আবার। না পারলে আমাকে বল, আমি রান্না করে দিচ্ছি। লাগবে না, তোমার বয়স হয়েছে, এখন তুমি বসে বসে খাবে। যখন দেখবে তানহা অসুস্থ তখন চৈতালি রান্না করবে, আর চৈতালি না পারলে তুমি করবে। চৈতালি বড় হয়েছে, এখন ওকে বাসার কাজ শিখতে হবে। বড় হতে পারলাম না, বাড়ির বোঝা হয়ে গেলাম, বলল চৈতালি। দুটো থাপ্পড় বসিয়ে দিব। বড়দের মুখে মুখে কথা বলিস, সবাই মা ভাই ভাবি না। তুই কাজ করবি না, তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। মেয়ে হয়েছিস, একদিন পরের ঘরে যেতে হবে। তোকে দুই কথা শোনালে আমাদের বুকে এসে আঘাত লাগবে, তাই তোকে এমনভাবে তৈরি করতে চাই যেন লোকে তোকে দু কথা শোনানোর রাস্তা খুঁজে না পায়। তুই পারিস শুধু কথার মানে না বুঝে ভুল বুঝতে। রাগ করছো কেন ভাইয়া? আমি মজা করলাম, আমি জানি তোমরা আমার ভালো চাও, তবুও এমন কথা বললে আমার মন খারাপ হয়ে যায়। আমি কখনোই বিয়ে করব না, আমি আগে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। আমি অন্যের উপর নির্ভরশীল হতে চাই না। তুই চাকরি করবি, আমাদের কোনো আপত্তি নেই। নিজেকে সংযত রেখে যা করার করবি। তোর যতদূর ইচ্ছে তুই পড়াশোনা করবি, তোকে কেউ বিয়ের জন্য চাপ দিতে পারবে না। আমি যতদিন আছি তুই নিশ্চিন্তে থাকতে পারিস। আমি ভালো ছেলে পেলে চৈতালিকে বিয়ে দিয়ে দিব। দেখছো ভাইয়া আম্মু কি বলে? আম্মু, চৈতালির মাথার মধ্যে এসব দিবে না, পড়াশোনা করছে, আপাতত পড়াশোনায় মন দিক, বিয়ের সময় আসলে তখন দেখা যাবে। তিনজন মিলে বসে বসে জমিয়ে আড্ডা দিল। ইফাত রান্না শেষ করে সবাইকে খেতে দিল, নিজেও খেয়ে নিল। বাসার সামনের দোকান থেকে ব্যথার ওষুধ কিনে নিয়ে আসলো। ঘড়িতে 10টা বাজতে যায়। তানহা এখনো ঘুমাচ্ছে। ইফাদের কথা মতো কেউ তানহাকে ডাকে নাই। চৈতালি আজকে বাসায় মায়ের সাথে হাতে হাত কাজ করছে। 20টা এতিম বাচ্চাকে খাওয়াবেন রোকেয়া বেগম। ইফাত কালকেই মাদ্রাসায় বলে আসছিল তারা বিকালে আসবে বলেছে। ইফাত সকালে গিয়ে বাজার করে নিয়ে এসেছে।
তানহা ছোট ছোট করে দুই চোখ মেলে তাকালো, ঘড়ির দিকে চোখ পড়তেই ধরফড়িয়ে উঠে বসলো। আমি এত ঘুমালাম কি করে? সকালের রান্না হয়েছে কিনা, সবাই কি খেয়েছে? তার শাশুড়ির সকালে ওষুধ খেতে হয়। তানহা দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তখনই ইফাত খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। আমার ম্যাডামের ঘুম ভেঙেছে তাহলে? এত বেলা হয়ে গেছে, আপনি আমাকে ডাকেন নাই কেন? সবাই কি না কি খেয়ে আছেন। আম্মার সকালে ওষুধ খেতে হয়। আম্মা কি রাগ করেছে? আমার আম্মুকে তোমার এতটা খারাপ মনে হয়? মাছি না, একদম না। ওনার তো বয়স হয়েছে, ওনারও তো ইচ্ছে করে এখন বসে বসে খাবে। ছেলের বউ হয়েছে, ছেলের বউ যেন মেয়ের মতো আচরণ করে। প্রতিটা শাশুড়ি এমনটা চায়। আমার জন্য উনি কষ্ট পাবে তা আমি চাই না। দেখো মেয়ের কথা, তুমি আমাকে মা ভাবতে পারলে আমি কেন তোমাকে মেয়ে ভাবতে পারবো না? তুমি অসুস্থ জেনেও তোমাকে দিয়ে অমানুষের মতো কাজ করাবো? আম্মা সত্যি আমি অনেক ভাগ্যবান, আমি আপনার মতো শাশুড়ি পেয়েছি। আমিও অনেক ভাগ্যবান, তোমার মতো মেয়ে পেয়েছি। আজকে বাসায় অনেক মানুষ আসবে, সব সময় মাথায় কাপড় দিয়ে রেখো। আচ্ছা মা, খেয়ে রান্নাঘরে এসো, হাতে হাতে সাহায্য করবে। আজকের রান্না আমি করব, তুমি অসুস্থ, ভারী কাজ করাবো না। আচ্ছা আম্মা। রোকেয়া বেগম চলে গেলেন। তানহা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। তানহা খেয়ে নাও, না খেয়ে রুমের বাহিরে একবার রাখবে না। আমার খেতে ইচ্ছে করছে না। পিঠে মার পড়লে খেতে ইচ্ছে করবে। আমি কি ছোট বাচ্চা আমাকে মারবেন? তুই কি ছোট বাচ্চা তোমাকে খাওয়ার জন্য এত করে বলতে হবে? পারলে খাইয়ে দিন, না হলে খাবো না। বললেই পারতে আমার হাতে খাবে, এত ঢং করার কি ছিল? বললেই পারতেন আমাকে খাইয়ে দেওয়ার জন্য বসে আছেন, এত নাটক করার কি আছে? তানহার কথা শুনে ইফাত হেসে দিল। তারপরেই তানহাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। দুজন মিলে রান্নাঘরের দিকে গেল। চৈতালি মায়ের কাজে সাহায্য করছে। ইফাত আর তানহা তাদের সাথে যোগ দিল। চৈতালি, ডালটা দেখিস মা, আমি রুম থেকে আসি। আম্মা আমি দেখছি, বলল তানহা। রোকেয়া বেগম রুমে চলে গেল। এই ভাইয়া, দাঁড়িয়ে আছো কেন? ভদ্রলোকের মতো পেঁয়াজ ছিল, আমাকে আবার চাল ধুইতে হবে। তোমাকে চাল ধুইতে হবে না, আমি ধুইয়ে দিব। তানহা, আমি চাল ধুয়ে দেই, বলল ইফাত। আপনি ছেলে মানুষ, আপনার মেয়েদের কাজ করতে হবে না। তুমি অসুস্থ, তোমাকেও ভারী কাজ করতে হবে না। ইফাদের কথা শুনে চৈতালি মুচকি মুচকি হাসছে। তানহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ইফাত বলল, আমি চাল ধুয়ে দেই। ধুইয়ে দিবেন, দেন। আজকে যদি আমার একটা বর থাকতো তাহলে আমাকে এভাবে কাজে সাহায্য করতো। ইফাত রাগী দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো। চৈতালি লজ্জা পেয়ে জিভে কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। রোকেয়া বেগম এসে তানহাকে সরিয়ে দিল। তানহা চৈতালিকে সাহায্য করছে, ইফাত মাকে সাহায্য করছে। সবাই মিলে মিশে কাজ করছে। রোকেয়া বেগমের মনে হচ্ছে পৃথিবীতে তার পরিবার সবচেয়ে সুখী পরিবার। আল্লাহ যেন সারা জীবন তার পরিবারকে এমন হাসি খুশি রাখে, কোনো দুঃখ তার পরিবারকে ছুঁতে না পারে। ভেবেই অস্থির নিঃশ্বাস ছাড়ল। আদৌ কি তার পরিবার সুখী থাকবে, নাকি কোনো কালো অধ্যায় এসে সবকিছু তছনছ করে দিয়ে যাবে? বেশ কিছুদিন পরের কথা। সবকিছু সুন্দরভাবে চলছিল। ইফাদের পরিবারের অর্থের অভাব থাকলেও নেই সুখের অভাব। দিন শেষে চারটি মানুষকে সব থেকে সুখী বলে মনে হয়। ইফাত আর তানহার সম্পর্কটা বন্ধুদের মতোই হয়ে গেছে। এখন দুজন মন খুলে কথা বলতে পারে, একে অন্যের সমস্যা বুঝতে পারে। সময়ের সাথে ভালোবাসাটাও কাজ করতে শুরু করেছে। ইফাত তানহাকে বলেছিল আজকে বিকালে ঘুরতে নিয়ে যাবে। সব কাজ আগে শেষ করে রাখতে। তানহা বাসার কাজে লেগে পড়ল। আবির এই কয়েকদিনই চৈতালির মন গলিয়ে ফেলেছে। মেয়ে মানুষের মন, সাথে যদি হয় প্রিয় মানুষ, কি করে রাগ করে থাকবে। চৈতালি মাঠে আড্ডা দিচ্ছিল। আবির ক্লাস শেষ করে বাইরে যাচ্ছিল। আবির চৈতালিকে মেসেজ করলো। মেসেজের টং শব্দ শুনে চৈতালি ফোনের দিকে তাকলো। সেখানে আবিরের নাম জলজল করছে। আবির লিখেছে, চৈতালি, একটু বাইরে আসো, তোমার সাথে আমার দরকারি কথা আছে। ফোনে কি দেখছিস? তোকে এত সারাদিন কে মেসেজ দেয়? আমি তো তোর কাছে। বলল আফরিন। ভাবে মেসেজ দিয়েছে, বাসায় লবণ শেষ হয়ে গিয়েছে, তাই আমাকে নিয়ে যেতে বলল। কেন রে, তোর ভাই নাই? তোর ভাবি তোর ভাইকে না বলে তোকে বলে কেন? ভাইয়া কাজ করে না, নতুন চাকরি পেয়েছে। কাজ ফেলে বইয়ের জন্য লবণ নিয়ে আসতে গেলে ভাইয়ার চাকরি আস্ত থাকবে। তাহলে এখন বাসায় চলে যাবে।
হ্যাঁ যেতে হবে, না হলে ভাবি রান্না করবে কি করে? আচ্ছা, দেখে শুনে যাস। আজকে একটু ঘুরতে যেতে চাইলাম, কালকে তাড়াতাড়ি আসিস। আর না আসলে বলে দিস, তুই না আসলে আমিও আসবো না। ওকে বেবি, আপনি যা বলবেন তাই হবে। আজকে তাহলে আসি। বলেই চৈতালি চলে গেল। কলেজ থেকে বেশ খানিকটা দূরে এসে দাঁড়িয়ে আছে আবির। ক্লান্ত পায়ে হেঁটে আসছে চৈতালি। জীবনে এত মিথ্যা কথা কোনোদিন বলে নাই, আজকে আবিরের জন্য বলতে হলো। মিথ্যা কথা বলে চৈতালির বেশ খারাপ লাগছে। কি বলবেন বলুন, আমাকে বাসে যেতে হবে। আজকে আমার সাথে একটু ঘুরতে যাবে চৈতি? আবিরের কথা শুনে চৈতালি চোখ বড় বড় করে আবিরের দিকে তাকালো। স্যার, আপনার মাথা খারাপ হয়ে গেছে? ভাইয়া দেখলে আমার জীবন শেষ। এসব আমি পারবো না। তুমি চাইলেই পারবে। এটা তোমার কাছে আমার একটা আবদার বলতে পারো। কেউ দেখে যদি আমার বাসায় বলে দেয়? কেউ দেখবে না, খুব তাড়াতাড়ি চলে আসবো। আমি যাব না স্যার, আমার অনেক ভয় লাগে। আমি মুখে